বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই বললেন প্রধানমন্ত্রী। আগুন সন্ত্রাসের মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ। তাপের পারদ আরও বাড়বে, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। গরমে বাড়ছে নানান রোগ। জঙ্গিবাদের মদতদাতা, উন্নয়ন বিরোধী অপশক্তি বিএনপি বললেন ওবায়দুল কাদের। রুখে দেওয়ার আহ্বান। বাজারে বেড়েছে সবজির দাম, সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামে। ইরানের ইস্পাহানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছে আমি রাজীব। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে একসঙ্গে চিকিৎসা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা পাচ্ছে কিশোর কিশোরীরা। বঙ্গবন্ধু কর্নার বদলে দিয়েছে জীবনমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, সবই আগুন সন্ত্রাসের মামলা। এসব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপি যে বন্দির হিসাব দিয়েছে, সেই ধারণ ক্ষমতা জেলখানায় নেই বলেও জানান তিনি। কৃষক লীগের সাথে শুভেচ্ছা বিনিময়ের সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদিও সমলয়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে, তাহলে তার কৃষি শ্রমিক পাওয়া যায় না বা চাষ করা যায় না। দেশ এখন খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্যে উদ্বৃত্ত জানিয়ে সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন হয়েছে বলেই দেশের মানুষ নুন ভাত নয়, এখন মাছ মাংসের দাম নিয়ে চিন্তা করে। যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরুর মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, আগুন সন্ত্রাসের মামলা নিষ্পত্তির তাগিদ দেন তিনি। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলে 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। বিশ্ব যুদ্ধাবস্থায় জাতীয় উৎপাদন ও মজুদ বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময়ের মজুদ রক্ষা করতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। তাপদাহে পুড়ছে দেশ। এই অবস্থায় স্বস্তির কোনো খবর দিতে পারছে না আবহাওয়া অফিস। বলেছে তাপের পারদ আরও বাড়তে পারে। সারা দেশে জারি করেছে 3 দিনের হিট অ্যালার্ট। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা 41.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা।
এক সপ্তাহ ধরে তাপের পারদ ৩৮ থেকে ৪১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বাড়তে পারে। সারা দেশে জারি করেছে হিট অ্যালার্ট। ১৩ তারিখ থেকে আবার চালু শুরু হয়েছে যে তাপপ্রবাহের অ্যালার্ট মেসেজটা। যখন সর্বোচ্চ তাপমাত্রাটা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাবে তখন সেটাকে আমরা বলছি অতি তীব্র তাপপ্রবাহ। বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের উপরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের প্রথম ৪ দিনে রাজশাহীতে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপদাহে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জ্বর, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। রোদের তাপমাত্রা অনেক বেশি, একটু পরে পরে আমাদেরকে পানি খাইতে হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় রাজশাহী অঞ্চলে তাপমাত্রা বাড়ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলছেন আবহাওয়াবিদ। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। দুপুরে যে বাতাসটা হচ্ছে, এই বাতাসে মনে হচ্ছে যে কারেন্ট শর্ট খেয়ে মানুষের মুখ পুড়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমও শান্তি পাচ্ছি না, জনজীবন পুরাই অতিষ্ঠ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়েছে। জরুরি প্রয়োজনে বের হলে ছাতা ও ক্যাপ ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কোনো রোগী যদি হুট করে ফেইন্ট হয়ে যায়, মানে আনকনশিয়াস অবস্থায় চলে যায়, তাহলে রোগীকে প্রচুর পরিমাণে পানি ঢালুন এবং নিকটস্থ হাসপাতালে নিয়ে আসুন। তাপপ্রবাহে কুষ্টিয়ায় হাঁসফাঁস জনজীবন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ যন্ত্রে পানি উঠছে না। অতিরিক্ত গরমের কারণে রিক্সালি রোডে থাকতে পারছি না গো। রাস্তাঘাটে আমরা খুব পেরেশান হয়ে যাচ্ছি। তাপমাত্রা আর বোরিংয়ে পানি উঠছে না, আমাদের ক্ষতি হচ্ছে। ময়মনসিংহেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ডায়রিয়া সহ গরমজনিত রোগে আক্রান্তে চাপ বেড়েছে হাসপাতালে। গরমের জন্য মানুষ যাতায়াত কম, যাত্রীর সংখ্যা কম। গরম থেকেই সমস্যা হয়েছে, কালকে সারাদিন কিছু খাই নাই। গরমের জন্য হিট স্ট্রোক সহ ডায়রিয়া রোগের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই গরমে স্যালাইন সহ তরল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। আন্দোলনে ব্যর্থ হয়ে মহাবিপদে আছে বিএনপি। দলের হাল ধরার কেউ নেই, তারা এখন পথহারা পথিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর কেআইবিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, বিএনপিকে নিয়ে মাথা ব্যথার কারণ আছে। এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা অর্থ পাচার ও দুর্নীতির রাজা। এদেশের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান অন্তরায় বিএনপি, এদের প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশকে আরও এগিয়ে নিতে এই অপশক্তিকে রুখে দেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে? হাল ধরার কেউ নেই। বিএনপি পথ হারা পথিকের মতো দিশেহারা। এই দলের ভবিষ্যৎ আছে বলে এই দলের কর্মীরাও বিশ্বাস করে। বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে এই অপশক্তিকে রুখতে হবে। ঈদের পর বাজারে সবজির দাম কেজিতে 10 টাকা বাড়লেও সহনীয় বলছেন ক্রেতারা। আর সয়াবিন তেলের দাম পূর্ণ নির্ধারিত হলেও আগের দামে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। ঈদের পর রাজধানীর কারওয়ান বাজারে অধিকাংশ সবজি 40 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নতুন সবজি করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পেঁয়াজ 60 টাকা, রসুন দেশি 160 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের পর পরে প্রায় 10 থেকে 15 টাকা প্রতিটা সবজিতে দাম বাড়তি। মাছের দর ঈদের পর বাড়তি। তেলাপিয়া ও পাঙ্গাস বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকায়। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম, তবে কেজিতে 4 টাকা বাড়ানো হলেও বিক্রি হচ্ছে আগের দরে। অল্প সময়ের মধ্যে দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। তেল প্রতি লিটার 4 টাকা বাড়ছে। সিল আগেরটা, রেট আগেরটা, ডেট আগেরটা সবকিছু ঈদের পরের প্রোডাকশনের মাল। এই মাল কিভাবে এখন বাড়তি রেট নেয় সেটা আমাদের আসলে কথা গম্য না। ঈদের আগে যেমন রুই নিয়েছিলাম
480, 500, সেই মাছ এখন চাচ্ছে 600, 620। তেলাপিয়া যে ফাঙ্গাসটা সাধারণ মানুষের খাওয়ার উপযোগী, এটা 160, 70, 80 টাকা। সব ধরনের মুরগির মাংসের দাম ঈদের সময়ের দামেই বিক্রি হচ্ছে। দেশি আপনার 680 টাকা, আর ব্রয়লার 220, 30 টাকা। সিন্ডিকেট ভাঙতে গেলে আমাদেরকে দলমত নির্বিশেষে একটু উদার হতে হবে এবং জনগণের কথা ভাবতে হবে। গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1100 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর দাম তো এখন আরো বাড়বে, সামনে তো আরো কম ছিল, 580 টাকা, 600 টাকা, 650 টাকাও ছিল। বাইরের সাথে কম্পেয়ার করলে মনে হয় একটু কম হলে ভালো হতো। তবে মাংসের দাম বাড়বে বলেও জানান বিক্রেতারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যা 7টার 21 সংবাদে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লো, আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ঈদ ও নববর্ষের ছুরি শেষে বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি চলছে। তবে আগের চেয়ে আমদানি বাড়লেও কমছে না দাম। ঈদের আগে বন্দরে 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হলো, এখন বেড়ে 40 থেকে 42 টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ভারতে হঠাৎ বন্যা দেখা দেয়ায় আলুর উৎপাদন ব্যাহত হয়েছে, তাই দেশেও বাজার চড়া। এদিকে সিন্ডিকেট করে কেউ যেন কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করতে না পারে সে বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ ও বড় ফসল কাটা উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, সুনামগঞ্জ প্রকৃতির ঝুঁকিপূর্ণ জেলা, এখানে বন্যা ও খরা হয় বেশি, তাই কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে জেলা কর্মকর্তাদের নজরদারি অব্যাহত রাখারও নির্দেশনা দেন কৃষিমন্ত্রী। যাতে কৃষকরা সঠিক ন্যায্য মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন। প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর দেয়। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের ছোড়া 3টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। আশরাফ শুভ রিপোর্ট। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নড়ে উঠল ইরানের শহর ইস্পাহান। বিস্ফোরণ ঘটে বিমানবন্দরে। শহরটিতে বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। ইসরায়েল এটিকে ক্ষেপণাস্ত্র হামলা বললেও ইরানিয়ান মহাকাশ সংস্থার দাবি, সীমান্তের বাইরে থেকে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইসরায়েলের ছোড়া 3টি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে তেহরান। হামলার পর থেকেই বিভিন্ন শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ রাখার পর তা আবার চালু হয়েছে। কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গেল শনিবার ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিল তেল আবিব। অবশেষে পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করে শুক্রবার ভোরে ইরানে এই হামলা চালালো ইসরায়েল। হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। তবে ওয়াশিংটন এই হামলার সমর্থন দেয়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলের হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ছিল না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আশরাফ শুভ, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে মহামারীর মতো বাড়ছে অসংক্রামক রোগ, মৃত্যু 41% ঝুঁকিতে নিম্ন আয়ের দেশগুলো। ঢাকা রাস্তায় আতঙ্ক বেওয়ারিশ কুকুর, নির্বিকার সিটি কর্পোরেশন প্রজনন নিয়ন্ত্রণের দাবি। সন্ধ্যা 7টার 21 সংবাদ। 2050 সালের মধ্যে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়বে 77%। অসংক্রামক রোগের নতুন মাপকাঠিতে প্রায় 70% ছুঁই বাংলাদেশ। একদিকে গড়াই বাড়লেও অন্যদিকে মহামারীর মতো বাড়ছে ক্যান্সার, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিক্স ও মানসিক রোগ। পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। নীরবে মহামারীর ছাপ ফেলছে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে। অসংক্রামক ব্যাধি ও নিরাময়করণী নিয়ে 21 স্পেশাল আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন ফারুক হোসেন তানভীর।
ক্যান্সার এক মারণ ব্যাধি। বিশ্বজুড়ে সাম্প্রতিক পরিসংখ্যানে প্রায় ৩ কোটি আক্রান্ত এবং ১ কোটি মৃত্যুর হিসেব রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা ২০৫০ সালে ৭৭% বাড়বে। ফুসফুস, স্তন এবং কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত প্রায় ১ কোটি মানুষ প্রতি বছর এগিয়ে চলে মৃত্যুর মিছিলে। ৮৬% মানুষ এই ৭০ বছর পর্যন্ত পৌঁছাতে পারে না, তার আগে তাদের আমরা অকাল মৃত্যু বলি যেটাকে, বা প্রিম্যাচিউর ডেথ। নন কমিউনিকেবল ডিজিজগুলি আসলে যখন ধরা শরীরে বাসা বাঁধে তখন খুব একটা উপসর্গ হয় না, কিন্তু আস্তে আস্তে এরা শরীরের অনেক ক্ষতি সাধন করতে করতে এক পর্যায়ে যায় এটাকে, আর দেখা যায় যে এটাকে কিওর করা সম্ভব হয় না এবং রোগীরা অকালেই মারা যায়। তো এর জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সচেতনতা। ৫৫ মিলিয়ন বৈশ্বিক মৃত্যুর ৪১% জন্যই দায়ী অসংক্রামক রোগ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৪৭% আক্রান্ত ব্যক্তিরই মৃত্যু হয় বিনা চিকিৎসায় কিংবা অর্থাভাবে। ৮০% থাকে ঝুঁকির মধ্যে, আর প্রতি বছর প্রায় ৬২ লাখ পরিবার চলে যায় দারিদ্র্য সীমার নিচে। প্রায় ১৬% পরিবার হাল ছেড়ে চিকিৎসা থেকে বিরত থাকে। বিশ্বজুড়ে হৃদরোগেই প্রতি ২ সেকেন্ডে একজনের মৃত্যুতে প্রকাশ পায় মহামারীর ভয়ঙ্কর রূপ। সারা বিশ্বে কিন্তু এই ব্যাধিটা বাড়ছে, যেহেতু এটা হলো ছোঁয়াচে রোগ না, মানে সংক্রমণ ব্যাধি না, একজনের কাছ থেকে ছড়িয়ে পড়ে না, জীবাণু দ্বারা হচ্ছে না, কিন্তু এই ব্যাধিটা হলো যে দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন ধরে আস্তে আস্তে কিন্তু মানুষের রোগটা বাসা বাঁধছে। এবং এইটা যেহেতু একজনের কাছ থেকে ছোঁয়াছে না, তার জন্য কিন্তু সহজে চাইলে কিন্তু কোনো ভ্যাকসিনের মাধ্যমে বা টিকার মাধ্যমে কিন্তু এই রোগটা প্রতিরোধ করা যাচ্ছে না। তার মানে এই রোগের বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আসলে মানুষই বেশি দায়ী। ৭০% এই নীরব ঘাতকের কাছে ৩০% সংক্রামক রোগ যেন নস্যি। একের সঙ্গে অন্য রোগের নিবিড় সম্পর্ক বিবেচনায় ঝুঁকি এবং আশঙ্কা উড়িয়ে দেবার সুযোগ নেই। নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ ডিজিজ আমরা বলি মারা যাওয়ার কারণ। প্রথম হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, নেফ্রোলজি এবং নিউরোলজি। এই 4টা রোগেই কিন্তু মৃত্যুর হার বেশি হচ্ছে। এজন্য আমরা এখন এই 4টা সেক্টরকে যদি খুবই গুরুত্ব দিই, এই সেক্টরে যদি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি নিই, তাহলে কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি আশা করতেছি মানে ওয়েস্টার্ন কান্ট্রির মতো আরও অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। রোগের ধরন পরিবর্তন হয়েছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পেয়েছে। দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ এই সুযোগে নীরবেই ছোবল মারছে প্রতিনিয়ত। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিবনারায়ণ দাস প্রয়াত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা ২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭১ সালে ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে যে পতাকাটি উত্তোলিত হয় তার মূল নকশাকার ছিলেন শিবনারায়ণ দাস। তার ইচ্ছে অনুযায়ী মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দান করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ঢাকার রাস্তায় উদ্বেগজনক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুর। নারী ও শিশুদের জন্য এসব পথ কুকুর আতঙ্কের কারণ হলেও নিশ্চুপ সিটি কর্পোরেশন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় কুকুরের প্রজনন নিয়ন্ত্রণের দাবি নগরবাসীর। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানী ঢাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ৭৩,৮০০। শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনেই রয়েছে ৫০,০০০-এর মতো। নগরবাসী বলছেন, আগে রাতে বিচরণ করলেও এখন দিনের বেলাতেও উৎপাত বেড়েছে পথ কুকুরের। আমি যখন হাসপাতালে গেলাম ইনজেকশন নিতে, অনেক একটা বাচ্চার এখান থেকে মাংস নিয়ে চলে গেছে। উফ, কি মর্মান্তিক। কামড় মারে, দাওয়া মারে, কত করে দেখে যে রাস্তাঘাটে যায়, কত করে উপরেও ফাল দিয়ে ওঠে। ১২ বছর আগে প্রতি বর্গ কিলোমিটারে কুকুর ছিল ৫২টির মতো। করোনার পর পথ কুকুরের সংখ্যা বাড়লেও চালু হয়নি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও অপসারণ কর্মসূচি। গলায় একটা লাল ফিতা থাকতো কিংবা থাকতো, হঠাৎ করে সেগুলোও দেখছি নাই, কিংবা আসলে কোন কুকুরটা ভ্যাকসিন দেওয়া, কোন কুকুরটা ভ্যাকসিন দেওয়া না, এটা আমরা বুঝতে পারছি না। সুতরাং এটা নিয়ে তো রীতিমতো আমরা ভয়ের মধ্যে আছি। তাদের গায়ে ইঞ্জেকশন দেওয়া যাতে মানুষের কোনো আসর বা কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা চাই না যে এটা কুকুরকে ধরে হত্যা করা হোক, কিন্তু
বিভিন্ন ভ্যাকসিন দিয়ে কুকুরের প্রজননকে যেমন নিয়ন্ত্রণ করা সম্ভব, তেমনি কুকুরের যে বিষাক্ত হয়ে ওঠা, অর্থাৎ আমরা যেটা বলি পাগলা হয়ে ওঠা, এটাও নিয়ন্ত্রণ করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের কুকুর গবেষণা প্রকল্প জলাতঙ্ক নির্মূল কর্মসূচির কর্তাদের অভিমত, কুকুর হত্যা কোনো সমাধান নয়। টিকা ও স্থানান্তর কার্যক্রম চালু হলে কমবে কুকুরের বংশবিস্তার। কুকুর হত্যা নয়, তাদেরকে বন্ধা করতে হবে, তাদেরকে পুষতে হবে। যে বা যারা শখের বসে কুকুরটা পুষতে, সে যদি আমাদের দেশের জাতের কুকুরগুলোকে পুষতো, তাহলে দেখা যেত যে তাদের প্রতি আমাদের এই মানবিকতা আরেকটু বেড়ে যেত। আগে ভবনের পেছনে কিংবা ফাঁকা স্থানে দিনভর ঘুমিয়ে থাকতো পথ কুকুর। সবখানে বাড়িঘর ওঠাই বিশ্রামের জায়গা হারিয়েছে অভিভাবকহীন এসব প্রাণী। রাতের চেয়ে এখন দিনের বেলাতেও তাই রাস্তায় দেখা মিলছে বেওয়ারিশ কুকুরের। 4-5টা কুকুর একসাথে ছিল। দেন আমি ভিড় দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হই করাতে একটা কুকুর পিছন দিয়ে এসে অযাচিতভাবে আমাকে একটা কামড় দিয়ে চলে গেল। 5-6টা কুকুর থাকে একসাথে। আমি ধরেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন তো মনে করেন যে ওরা হিংস্র হতে পারে, কারণ ভ্যাকসিন দেওয়া নাই। পথিক যারা আছে তাদের মানে যাতায়াত করতেও অসুবিধা হয়। আমি 3 দিন ইঞ্জেকশন নিছি এই রাস্তাঘাটে কুকুরে কামড় দেওয়া নেই। আমরা বাচ্চা নিয়ে বের হইতে পারি না, কুকুরগুলা কামড়ায়। হাঁটা যায় না, রাত্রে ঘুমানো যায় না, দোকানে কাস্টমার আসতে পারে না, বাচ্চারা দেখলেই দৌড় দেয়, যেমন মানুষ কামড় দেয়, খাবার দাবার নিয়ে দৌড় দেয়। মানে খুবই আমরা অতিষ্ঠ। অনেকগুলা জড়ো হয়ে চিল্লাচিল্লি এবং কামড়াকামড়ি করে, যার কারণে দেখা যায় যে আশেপাশে সবাই একটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। ভুক্তভোগীরা বলছেন বেশ কমাস ধরেই বেপরোয়া হয়ে উঠেছে রাজধানীর রাস্তায় অসংখ্য পথকুকুর। দিন শেষে যেন আমরা ঘরে ফেরার জন্য ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটতে চলতে পারি। এদিকেই বিভিন্ন সময় ঢাকার রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর কথা বলা হলেও তার কোনোই উদ্যোগ নেয়নি 2 সিটি কর্পোরেশন, যে কারণে একরকম আতঙ্ক নিয়েই পথ চলতে হয় সাধারণ মানুষকে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধানাবাদের সোলার প্যানেল এখন গলার কাটা, কার্যক্ষমতা নেমেছে অর্ধেকে, বিপাকে কৃষক। বিচ্ছিন্ন বোমাবাজি, সংঘর্ষ কেন্দ্র দখল, লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে অর্ধেকেরও বেশি। সন্ধ্যা 7:21 সংবাদ। নীলফামারীতে ধানাবাদে বিদ্যুৎ ও ডিজেলের খরচ বাঁচাতে 4 বছর আগে স্থাপন করা হয়েছিল 10টি সোলার প্যানেল। এসব প্যানেলের কার্যক্ষমতা কমে যাওয়ায় ব্যবস্থাপকরা পড়েছেন চরম বিপাকে। এখন গলার কাটা এই সোলার প্যানেলের দুর্দশা ঘোচাতে ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক পাম্প। নীলফামারীর প্রতিনিধি তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। উত্তরের কৃষি নির্ভর জেলা নীলফামারীতে বোরো এবং আমন মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে 2019-20 অর্থ বছরে 10টি সোলার প্যানেল স্থাপন করে কৃষি উন্নয়ন কর্পোরেশন। শুরুর দিকে আশানুরূপ ফল পাওয়া গেলেও এখন ভোগান্তি পোহাতে হচ্ছে প্যানেল ব্যবস্থাপক ও কৃষকদের। এসব প্যানেলে অর্ধেকে নেমে এসেছে বিদ্যুৎ উৎপাদন, ফলে কৃষকদের পানির চাহিদা মেটানো হচ্ছে ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র দিয়ে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবস্থাপকদের। বর্তমানে 30 থেকে 32 ভোল্ট পাচ্ছি, কিন্তু আমার পাওয়ার কথা ছিল 50 ভোল্ট। বছর থেকে পানি দেওয়ার পরে আমাদের পরের বছরই সোলারটা নষ্ট হয়ে যায়। সোলার ঠিক করার পরে সোলার দিয়ে তখন পানি আর সেভাবে হয় না। এখন আমরা মোটর চালাচ্ছি, কারেন্ট দিয়ে আমরা চালাচ্ছি, বাড়তি বিল উঠতেছে, আমাদের অনেক খরচ হচ্ছে। এদিকে জমিতে সেচ নিয়ে কৃষকরাও পড়েছেন চরম দুশ্চিন্তায়। জমির কাছে প্যানেল স্থাপন হলেও অনেক কৃষকই পাচ্ছেন না পানি। এতে বাধ্য হয়ে বিদ্যুৎ আর ডিজেল চালিত সেচ যন্ত্র দিয়ে করতে হচ্ছে আবাদ। সরকার আমাদের সোলার দিছে কৃষকের সুবিধার জন্য, যাতে আমরা কম খরচে আবাদ করতে পারি। এখানে সোলার আছে, মনে করেন যে 20 একর জমিতে পানি দেওয়ার কথা, সেই জায়গায় আমাদের 5 একর জমিতে পানি দেয়, আমরা পানি ঠিকমতো পাই না। খালি সোলারে যদি চলে তাহলে আমাদের টাকা লাগতো 2700, সেইখানে আমাদের মোটরের বিল সহ নিতেছে তারা 1700-1800 টাকা। আমরা পানি পাইলে আমাদের মনে করেন 2000-1500 টাকায় আমরা সোলারে পানি পাইতাম, কিন্তু মোটরওয়ালা আমাদের কাছে 3000 টাকা বিঘা পানি নেয়। কর্তৃপক্ষ বলছেন প্রতিদিন 8 ঘন্টা সোলার প্যানেল চালু থাকায় বেলে দোআঁশ মাটির 20 একর জমিতে বোরো ধানে সেচ দেওয়া সম্ভব নয়।
8 ঘন্টা সোলারটা চলে, অন্য সময়ে চালানো সম্ভব হয় না। অন্য সময়ে চালানো সম্ভব, কিন্তু এটার খরচ অনেক বেশি। কারণ আমার যে ক্ষমতা 9 কিলোওয়াট সোলারের যে ক্ষমতা, সেটাতে যদি আমি স্টোরেজ করতে যাই তাহলে আমার 10টা থেকে 11টা ব্যাটারি লাগবে। এই এক একটা ব্যাটারির দাম 30,000 টাকা, 3 লাখ টাকা খরচ হবে, কিন্তু বিনিময়ে আমি 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো না। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য পুষ্টি কর্নার বদলে দিয়েছে নড়াইলের শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের জীবনমান। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকের কৈশোর বান্ধব সুসজ্জিত সব কক্ষে চিকিৎসা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা পাচ্ছে তারা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। নড়াইলের 22টি শিক্ষা প্রতিষ্ঠান ও 96টি কমিউনিটি ক্লিনিকে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। উপকৃত হচ্ছেন 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থী সহ ঝরে পড়া কিশোর কিশোরীরা। গত বছরের এপ্রিলে বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি কর্নারগুলোর উদ্বোধন করেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। সিভিল সার্জন সহ অনেক ডাক্তার এসেছিলেন, তারা এসে বলেছিলেন আমাদের বয়ঃসন্ধিকালীন সময় কি করণীয়, কোন কোন খাবার আমাদের শরীরের জন্য ভালো, কোন খাবার খেলে আমাদের পুষ্টি হয়, কোন খাবার খেলে আমরা বেড়ে উঠব। এখানে প্রতি সপ্তাহে একজন করে অভিজ্ঞ ডাক্তার বা তিনি এসে আমাদের চিকিৎসা করেন। আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন, যেগুলো আমরা নোটও করে নিয়েছি, যাতে করে আমরা একটা পরবর্তীতে কাজে লাগাতে পারি। প্রতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা, চক্ষু ক্যাম্প, স্যানিটারি প্যাড বিতরণ এবং পুষ্টি সেবা দিচ্ছেন সিভিল সার্জন সহ চিকিৎসকরা। আনুমানিক 4,500 কিশোর কিশোরীদের মাঝে আমি আমাদের চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য শিক্ষা সেবা বা অন্যান্য যেসব ব্যাপারে আমরা সেবা দিয়ে থাকি, এগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি অলরেডি এবং প্রক্রিয়াটি চলমান আছে। নতুন প্রজন্মের জন্য কল্যাণকর এই উদ্যোগের সহায়ক জেলা প্রশাসনও। বঙ্গবন্ধু স্বাস্থ্য পুষ্টি কর্নার এর মাধ্যমে আমরা কিশোর বান্ধব নড়াইল জেলা উপহার দিতে পারবো এবং এই কিশোরদের আমরা যে ইনভেস্ট করছি সেই ইনভেস্টের মাধ্যমে আজকের এই কিশোর কিশোরীরাই আমাদের 2041 সালের স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠবে। দ্রুতই জেলা জুড়ে এ কার্যক্রম চালু এবং সব কিশোর কিশোরীকে এর আওতায় আনতে কাজ করছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের জেরে শালক লুৎফুল হাবিল রুবেলের প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনকে অপহরণ এবং নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলাওয়ার হোসেনকে দেখতে যান তিনি। পরে সাংবাদিকদের বলেন, পুলিশ নিরপেক্ষভাবেই সম্পূর্ণ প্রভাবমুক্তভাবেই এই মামলার তদন্ত করছে। ঘটনায় যারাই জড়িত থাকবে বা দোষী সাব্যস্ত হবে, পুলিশ তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে বলেও জানান পলক। আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন সহ আমাদের সাংগঠনিকভাবে এই ঘটনা যাতে প্রতিরোধ করা যায় এবং দোষীদেরকে আইনে আওতা আনা যায়। আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা নেই। আমি আপনাদেরকে এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি। এখানে আমার দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগও হয়নি, কাউকে বাধাগ্রস্ত করা হয় নাই। তারা বাদী হয়ে মামলাটা করেছে। এখন কিন্তু পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই বললেন প্রধানমন্ত্রী। আগুন সন্ত্রাসের মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ। তাপের পারদ আরও বাড়বে, সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। গরমে বাড়ছে নানা রোগ। জঙ্গিবাদের মদতদাতা, উন্নয়ন বিরোধী অপশক্তি বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রুখে দেওয়ার আহ্বান। বাজারে বেড়েছে সবজির দাম, সয়াবিন তেল বিক্রি হচ্ছে আগের দামে। ইরানের ইস্পাহানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।